দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আজ আমরা আবার নারায়ণ ধারাবজির একটি অসাধারণ গল্পের প্রথম অংশ শুনতে যাচ্ছি। বাকি গল্পটি নিয়ে আমরা গল্পের শেষে কথা বলবো। সমর্থ খুব কমই গ্রামের বাইরে যেতেন। একদিকে এখানে তার পেছনে সবসময় কিছু না কিছু কাজ লেগে থাকত, আর অন্যদিকে তার নিজের কথায় একটা সীমার পরেই ভৌগোলিক দূরত্বের আর কোনো মানে নেই। তিনি বলতেন, আমাকে যা করতে হবে আমি এখান থেকেই করতে পারি। যখন আমি সমর্থের কাছে পৌঁছলাম, দেখলাম রাহুল শেঠের বড় গাড়িটা বাংলোর নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার ধারণার বিপরীতে রাহুল শেঠ সমর্থের সঙ্গে দেখা করতে আসেননি, বরং সমর্থই গাড়ি ডেকেছিলেন এবং তিনি আমার অপেক্ষা করছিলেন। আমি হলঘরে ঢুকতেই তিনি বললেন, আপ্পা, আমাদের কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, তুমি কি আসতে পারবে? কথা বাড়িয়ে জিজ্ঞেস করতে আমি সময় নষ্ট করিনি, আর আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। বড় গাড়িটা দ্রুতগতিতে বাতাস চিরে রাস্তা কাটছিল। আমরা দুজন পেছনে সিটে বসেছিলাম, আর মাঝখানের কাঁচের পার্টিশনটাও উপরে তোলা ছিল। সমর্থ পকেট থেকে একটি চিঠি বের করলেন, কিন্তু সেটি হাতে রেখেই বললেন, আপ্পা, আমরা 90 মাইল দূরের মন্তরহাট নামে এক গ্রামে যাচ্ছি। সেখানে শিবাজিরাও দেশমুখ নামে একজন বড় জমিদার আছেন, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। আমি বললাম, কিন্তু উনিই তো এখানে আসতে পারতেন। সমর্থ বললেন, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি নড়াচড়া করতে পারেন না, বিছানায় পড়ে থাকেন। আর তাছাড়া আমি নিজেও সাধারণত এত তাড়াহুড়ো করি না, তুমি তো জানোই। কিন্তু আজ তার চিঠিতে চামড়ার তৈরি একটি হাতের উল্লেখ ছিল। তখনই বুঝলাম এখনই যেতে হবে। চামড়ার হাত? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম। সমর্থ বললেন, সব বলছি আব্বা। তিনি চিঠিটা আবার পকেটে রেখে বলতে লাগলেন, প্রায় 2 মাস আগে দেশমুখ সাহেব আমাকে চিঠি পাঠানো শুরু করেছিলেন। তার দেওয়া তথ্য থেকে এটুকু বুঝেছিলাম যে তিনি বিপুল সম্পত্তি অর্জন করেছেন, বয়স 70-এর একটু উপরে, আর এই বয়সেই তিনি গ্রামেই স্থায়ী হয়ে গেছেন এবং সেখান থেকেই তার সমস্ত সম্পত্তির দেখাশোনা করেন। গত বছর তার হালকা পক্ষাঘাত হয়েছিল। চিকিৎসায় পানির মতো টাকা খরচ হয়েছে, কিন্তু শরীর আর আগের মতো হয়নি। 2টি পায়ের শক্তি চলে গেছে, হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। নিজের জন্য মোটরচালিত হুইলচেয়ার বানিয়েছেন, তবু তিনি ঘরের মধ্যেই বন্দী। এই বার্ধক্য আর কষ্ট তিনি সহ্য করে নিতেন, কিন্তু তার একমাত্র ছেলে জিবাজিরাও ওরফে বালা সাহেব তাকে ভীষণ হতাশ করেছে। বালা সাহেবের বয়স এখন প্রায় 35। বাবার ইচ্ছা ছিল সে ব্যবসা ভালোভাবে শিখুক, টাকার দিকে নজর রাখুক, কিন্তু ধনীর ঘরে বড় হওয়া বালা সাহেবের কাছে এসব আকর্ষণীয় লাগেনি। ব্যবসার বুদ্ধিও তার ছিল না, আগ্রহও ছিল না। যতদিন দেশমুখ নিজে ব্যবসা সামলাতে পারতেন, ততদিন ছেলে তার কথা মেনে চলত। কিন্তু এখন পরিস্থিতি উল্টে গেছে। দেশমুখ অসহায়, আর ব্যবসার লাগাম ছেলের হাতে। যদি বালা সাহেব শুধু মদ আর নারীর পেছনেই পড়ে থাকত, তাহলে হয়তো দেশমুখ তা উপেক্ষা করতেন, কারণ নিজের যৌবনেও তিনি এসবই করেছিলেন। কিন্তু চিঠিগুলো থেকে বোঝা যাচ্ছিল বালা সাহেব কোনো অন্যরকম জটিলতায় জড়িয়ে পড়েছে, এমন কিছু যার সম্পর্কে দেশমুখ নিজেও কিছু জানেন না। রাতে সে বাড়িতে থাকে না, কেউ জানে না কোথায় যায়। তার কিছু পুরনো বন্ধুও আছে, কিন্তু তারাও জানে না বালা সাহেব রাতের পর রাত কোথায় উধাও থাকে। এই নতুন অভ্যাস সম্পর্কে তারাও অজ্ঞাত। তবে দেশমুখ চিঠিতে উল্লেখ করেছেন যে কিছু লোক বালা সাহেবকে গ্রামের পেছনের পাহাড়ের দিকে যেতে দেখেছে। তার সঙ্গে আরও 3-4 জন অচেনা লোক ছিল। সেখানে একটি পুরনো ভাঙাচোরা মন্দির আছে, কিন্তু এখন আর কেউ সেখানে যায় না। সত্যি বলতে গ্রামের লোকেরাও ওই জায়গায় যেতে ভয় পায়। এ কথারও উল্লেখ দেশমুখ চিঠিতে করেছেন। তবে চিঠি লেখার আসল কারণ এটা ছিল না। তিনি মূলত তার ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন, এইটাই আসল কারণ। মাসখানেক আগে সেই দুশ্চিন্তাই ভয়ে রূপ নেয়। বালা সাহেবের আচরণ হঠাৎ বদলে যায়। তিনি এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন। বাড়ির ভেতরেও ভয়ে ভয়ে থাকেন। সামান্য শব্দ পেলেই চমকে ওঠেন, আর স্পষ্ট বোঝা যায় কোনো কিছুর ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। দেশমুখ বহুবার তার কাছে জানতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই এড়িয়ে যাওয়া আর অসম্পূর্ণ উত্তর পেয়েছেন। আর এই কারণেই তার প্রথম চিঠিটা আমার কাছে এসেছিল। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম যে তিনি নিজে অথবা বালা সাহেব এসে আমার সঙ্গে দেখা করুন। তারপর একটি চিঠি এলো, যেখানে লেখা ছিল যে বালা সাহেব রাগের বশে আমার কাছে আসতে অস্বীকার করেছেন। দেশমুখ নিজে আসতে পারছিলেন না, তাই তিনি আমাকে তাদের বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। তখন সেখানে আসলে কি চলছে তা আমারও ঠিক জানা ছিল না, শুধু সামান্য আন্দাজ ছিল। সেই কারণেই আমি কয়েকটা ছোটখাটো উপায় বলে দিয়েছিলাম। আর আজই তাদের আরেকটা চিঠি পেয়েছি, যা সম্ভবত 2 দিন আগেই লেখা। তাতে তিনি লিখেছেন যে বাড়ির পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে। বালা সাহেব ঘর থেকে বেরোন না, আর চাকর বাকর সবাই ভয়ে কাঁপছে। বাড়ির আঙিনা, আশপাশের ক্ষেত, বাগান, রাতের অন্ধকারে সেখানে যাওয়ার সাহস কারো হয় না।
কেউ খোলাখুলি কিছু না বললেও সবারই মনে হয় যে তাদের বাড়ির চারপাশে কিছু একটা ঘোরাফেরা করছে। দেশমুখ নিজের শারীরিক অবস্থার কারণে ঘর থেকে বেরোতে পারেন না, কিন্তু গত সপ্তাহে তিনিও কিছু অদ্ভুত অনুভব করেছিলেন। পরিষ্কার কিছু দেখতে পাননি ঠিকই, কিন্তু তার দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে বাড়ির ভেতরে কোনো অচেনা অবাঞ্ছিত কিছু ঢোকে পড়েছে। ঘটনাটা ছিল এমন, এক রাতে আধো ঘুমে তার চোখ খুলে যায়, তারপর আর ঘুম আসে না। একদিকে ছেলের চিন্তাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই ঘুম আসা আরও কঠিন হয়ে পড়েছিল। আমি নিজেই সেই বাড়ি দেখিনি, কিন্তু চিঠিতে তিনি যা লিখেছেন তাতে আমি আন্দাজ করতে পেরেছিলাম বাড়িটা কেমন। তার ঘরটা নিচতলায়, মুখোমুখি 2 সারিতে ঘর, মাঝখানে পাকা উঠোন। একেবারে শেষের ঘরটা তার, আর সেই সারিতেই 3টি ঘর ছেড়ে বালা সাহেবের ঘর। রাতে বাড়ির বড় দরজা ঠিক রাত 9টায় বন্ধ হয়ে যায়। চাকর বাকর এদিক ওদিক জেগে থাকে, মানে চুরির কোনো ভয় নেই। সেই রাতে গরম ছিল, তাই দেশমুখ তার ঘরের দরজাটা আধ খোলা রেখেছিলেন। তিনি জেগেই ছিলেন, আর তার দৃষ্টি ছিল বাইরের বারান্দার দিকে। এমন নয় যে তিনি কিছু দেখতে চাইছিলেন বা দেখছিলেন, শুধু চোখ সেদিকেই ছিল। হঠাৎ তিনি দেখলেন কিছু একটা তার চোখের সামনে দিয়ে সরে গেল। দেখার আগেই সেটা এগিয়ে ফসকে গেছে। তার মনে হলো হয়তো কোনো জন্তু হবে, কারণ সেটা 4 পায়ে ভর দিয়ে মাটির সঙ্গে লেগে লেগে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। কিন্তু সেটা সম্ভবই ছিল না, কারণ বাড়ির বাইরে শিকারী কুকুর ঘুরে বেড়াত। তারা ভেতরে কিছু ঢুকতে দেবে এমন ভাবা অর্থহীন। তাহলে সেটা কি হতে পারে? এই ভাবনাতেই দেশমুখ চুপচাপ শুয়ে রইলেন। সেই নিস্তব্ধতার মধ্যেই তিনি একটা হালকা নড়াচড়ার অস্পষ্ট শব্দ শুনতে পেলেন, যেন শক্ত নখওয়ালা কিছু ফ্লোরের ওপর ধীরে ধীরে ঘষ্টে এগোচ্ছে। তিনি মনে মনে হিসাব করলেন, সামনে 3টি ঘর ফাঁকা, তার পরের ঘরেই বালা সাহেব। অজানা কারণে তার মনে হতে লাগল রাতে এই হামাগুড়ি দেওয়া খিচুনি মতো আকৃতির জিনিসটার সঙ্গে বালা সাহেবের কোনো না কোনো সম্পর্ক আছে। সেই বালা সাহেব যিনি বন্ধ ঘরে বসে ভয়ে সিটিয়ে থাকেন। দেশমুখের হাত তখন ঘণ্টার দিকে চলে গিয়েছিল, কিন্তু তিনি বাটন চাপেননি। হয়তো তিনি অপেক্ষা করছিলেন দেখবেন বাড়ির আর কেউ কি এই অদ্ভুত জিনিসটা দেখেছে। যাই হোক, তার হাত তখনও ঘণ্টায় ছিল। ঠিক তখনই আবার সেই নড়াচড়ার স্পষ্ট শব্দ শোনা গেল। এবার অন্য দিক থেকে, যেন কেউ মেঝের উপর হামাগুড়ি দিয়ে আসছে। এবার তিনি চোখের পাতা পর্যন্ত ফেলেননি, দৃষ্টি আটকে রেখেছিলেন বাইরের করিডোরে। আর তখনই কিছু একটা তার চোখের সামনে দিয়ে চলে গেল। তবুও তার মনে একটা অস্বস্তিকর ধন্ধ ছিল, কারণ যে আধাখানা অবয়ব তিনি দেখেছিলেন সেটা একজন মানুষের মতোই লাগছিল। হাত পা ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল। অন্তত হাত পা তো মানুষের মতোই মনে হচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এই যে যেখানে মুখ থাকার কথা সেখানে মুখ ছিল না। অন্য কিছু ছিল, কিন্তু মুখ নয়। সেটা দেখেই দেশমুখের সারা শরীর ঘামে ভিজে গেল। 5-6 মিনিটের মধ্যেই সবটা ঘটেছিল এবং শেষও হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রভাব অনেকক্ষণ ধরে তার মনে থেকে গিয়েছিল। তিনি কথা কাউকে বলেননি। চাকর বাকররা তো আগেই ভীত ছিল, এমন পরিবেশে তাদের আরও ভয় দেখানো ঠিক হবে না। সকালে তিনি হুইল চেয়ার নিয়ে বারান্দায় বেরিয়েছিলেন, কিন্তু রাতের সেই অদ্ভুত ঘটনার কোনো চিহ্নই পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বালা সাহেবের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। হুইল চেয়ার নিয়ে বালা সাহেবের দরজার সামনে গিয়ে কাঠ দিয়ে দরজায় টোকা দিলেন। কিছুক্ষণ পর দরজাটা কর্মর শব্দ করতে করতে খুলে গেল। বালা সাহেবের ক্লান্ত মুখ আর লালচে চোখ দেখে দেশমুখ নিশ্চিত হয়ে গেলেন যে রাতে তার ঘুম হয়নি। তখন তিনি ভাবলেন, ঘুরিয়ে না বলে সরাসরি প্রশ্ন করাই ভালো। বালা সাহেব রাগ করে বেরিয়ে গেলেও যাক। তাই তিনি জিজ্ঞেস করলেন, গতরাতে তোমার কাছে কেউ এসেছিল কি? প্রশ্নের প্রভাব ঠিক যেমন তিনি ভেবেছিলেন তেমনই হল। বালা সাহেব ঝাঁঝিয়ে উঠলেন, আমার কাছে কেউ কেন আসবে? তখন দেশমুখ শান্ত স্বরে বললেন, গতরাতে বারান্দায় কেউ ছিল, তোমার ঘরের আশেপাশে ঘুরছিল। এটা শোনা মাত্রই বালা সাহেবের ভাবভঙ্গি বদলে গেল। শরীর একেবারে ঢিলে হয়ে গেল, যেন বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে। মুখ ফ্যাকাশে আর নিস্তেজ হয়ে পড়ল, হাত পা কাঁপতে লাগল, আর স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ে তার জিভ জড়িয়ে যাচ্ছে। তিনি ধীরে ফিসফিস করে বললেন, কে দেখেছে? কেউ কি কিছু দেখেছে? তখন দেশমুখ বললেন, হ্যাঁ, আমি দেখেছি। গত রাতে বারান্দা দিয়ে কেউ হামাগুড়ি দিয়ে গিয়েছিল।
তখন বালা সাহেব কপালে হাত মেরে হে ভগবান বলতে বলতে ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। দুপুরে দেশমুখ আবার তার সঙ্গে দেখা করে আসল কথা জানার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে হয়তো তার সাহস ফিরে এসেছিল, কিংবা মদের প্রভাব ছিল। বালা সাহেব কিছুই বলতে রাজি হলেন না এবং সকালের ঘটনাটা এড়িয়ে গেলেন। এখন দেশমুখ অসহায়, কিন্তু তিনি জানতেন তার ছেলে কোনো ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছে এবং সেটা বলতে ভয় পাচ্ছে। সেদিন রাতে তিনি দরজার কাছে হুইল চেয়ার রেখে দিলেন। ছেলের ওপর নজর রাখা কঠিন কাজ ছিল, তবু তার মনে হচ্ছিল ছেলে কিছু না বললেও তাকে রক্ষা করা একজন বাবার দায়িত্ব। এই সবের মাঝে তিনি কখনো ভাবেননি যে তার নিজেরও কোনো বিপদ হতে পারে, আর ভাবলেও হয়তো তিনি সেটাই করতেন যা করেছিলেন। রাত প্রায় 11টা বাজছিল। তিনি দরজার কাছেই ছিলেন এবং এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলেন, কারণ গতরাতে বারান্দা দিয়ে যে হামাগুড়ি দেওয়া অবয়ব তিনি দেখেছিলেন তা তার মোটেই ভালো লাগেনি। বালা সাহেব সম্পর্কে শোনা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পাহাড়ের পেছনের সেই অভিশপ্ত জায়গায় গভীর রাতে যাওয়া, গ্রামে কখনো দেখা না যাওয়া অচেনা লোকদের সঙ্গে মেলামেশা, আর আজ সকালে তার সেই ভয়াবহ অবস্থা। দেশমুখ অস্থির ছিলেন, তবু কোথাও একটা ক্ষীণ আশা ছিল। রাত 11টা থেকে 12টার মধ্যে তিনি 2-3বার তন্দ্রা এসেছিলেন, কিন্তু 12টার পর পুরোপুরি জেগেছিলেন। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, গভীর নিস্তব্ধতা চারদিকে। শুধু মাঝে মাঝে বাইরে পাহারায় থাকা কুকুরদের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। তারপর প্রায় 1:30টার দিকে তিনি হালকা একটা খড়খড় শব্দ শুনতে পেলেন। যতই নিজেকে সামলাতে চাইলেন তার হৃদস্পন্দন ততই বেড়ে যেতে লাগল। তবু বৃদ্ধ দেশমুখ ছিলেন সাহসী। তিনি চেয়ারটা একটু সামনে এগিয়ে নিলেন। এখন পুরো করিডোরটাই তার চোখের সামনে স্পষ্ট, আর তখনই যা তিনি দেখলেন তাতে যেন তার রক্ত জমে গেল। ডান দিকে যেখানে ইমারত শেষ হয়ে কম্পাউন্ডের দেয়াল শুরু হয়েছে, সেই দেয়াল বেয়ে কোনো একটা জিনিস ভেতরে নামছিল। আধো আলোতে সেটা কি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। নিচে নেমেই সেটা বারান্দায় ঢুকে পড়ল, আর আবার সেই মেঝেতে ঘষা দেওয়া থাবার শব্দ শোনা গেল। তারপর তিনি দেখলেন বারান্দা পেরিয়ে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। প্রথম নজরে মনে হলো কোনো মানুষ অদ্ভুত ভঙ্গিতে হাত পায়ের ভর দিয়ে হাঁটছে, কিন্তু যখন সেটা তার পাশ দিয়ে গেল তখন তার ভুল ভাঙল। বিশ্বাস করা কঠিন, কিন্তু তার সামনে ছিল এক বিশালাকায় মানুষের হৃদয়ের মতো দেখতে থাবা, যা কোনো পশুর মতো 4টি আঙুলের ভর দিয়ে বেঁকে মেকে চলছিল, আর পঞ্চম আঙুলটা যেন কোনো অন্ধ জন্তুর মতো এদিক ওদিক ঘুরে সামনে পথ শুকছিল। সেই ঘৃণ্য অবয়ব তার সামনে দিয়ে গিয়ে ঘুরে গেল। ভয়ে দেশমুখ নিজের মুখ চেপে ধরলেন, আর তখনই তিনি বুঝে গেলেন করিডোরে যে অদ্ভুত জিনিসটা ছিল সেটা তার ছেলে বালা সাহেবের ঘরের দিকেই যাচ্ছে, মানে বিপদ ছেলের ওপরই। সব ভুলে দেশমুখ হুইল চেয়ারটা করিডোরের দিকে ঘুরিয়ে দিলেন। এখন তিনি যা দেখছিলেন তা অন্য কেউ দেখলে হয়তো হুঁশ হারিয়ে ফেলত, সেখানেই অজ্ঞান হয়ে পড়ত। হামাগুড়ি দেওয়া সেই চামড়ার থাবাটা বালা সাহেবের ঘরের দরজার সামনে থেমেছিল, আর তার এক বিশাল আঙুল দরজার ফাঁক দিয়ে খিল আর কবজার পাশ দিয়ে ভেতরে উঁকি দিচ্ছিল। তার কোনো মুখ ছিল না। যদি তার মুখ আর চেহারা থাকত তাহলে সে একেবারে কোনো হিংস্র জন্তুর মতোই দেখাতো। ভিতরে বালা সাহেব জেগেছিলেন কিনা সেটা জানা যায়নি, আর যদি জেগেও থাকতেন তবে বাইরে যা কিছু ঘটছিল সে বিষয়ে তার কোনো খবর ছিল কিনা সেটাও দেশমুখ জানতেন না। মনে মনে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, যাই হোক না কেন দরজায় খটখট শব্দ শুনে যেন বালা সাহেব দরজা না খোলেন। যদি বালা সাহেব দরজা খুলে দিতেন তাহলে কি হতে পারত সেই চিন্তা করার সাহসও দেশমুখের ছিল না। অন্তত সেদিন রাতে বালা সাহেবের ঘরের দরজাটা বন্ধই ছিল। পাঞ্জাটি দরজার কাছে বেশ কিছুক্ষণ ধরে আঁচড়াতে থাকে, তারপর এক অদ্ভুত রাগ নিয়ে সেখান থেকে ফিরে যায়। দেশমুখ বারান্দা থেকেই সব দেখছিলেন, আর তখন তিনি সেই ভয়ঙ্কর জিনিসটার পথ ছেড়ে একটু দূরে সরে যান এবং ভালো করে লক্ষ্য করেন পাঞ্জাটি যেন কবজি থেকে কাটা ছিল। ধারের দিকটা ঘষা, আঙুলগুলো শুকনো আর পাতলা, নখগুলো বড় বড়, রংটা গাঢ় বাদামি এবং ওপরে উঁচু হয়ে ওঠা শিরা দেখা যাচ্ছিল। ওটা পাশ দিয়ে যাওয়ার সময় দেশমুখের নাকে পচা দুর্গন্ধ ভরে যায়। তারপর বারান্দা ফাঁকা হয়ে যায়। ঘরে ফিরে আসার সময় তার অবস্থা অদ্ভুত ছিল।
সারা জীবন গ্রামেগঞ্জে থাকার কারণে শহরের লোকেরা যেগুলোকে গুজব বা অসম্ভব বলে মনে করে সেগুলো মানতে তার কোনো দ্বিধা ছিল না। পাঞ্জাটি আসল না নকল এই নিয়ে ভাবতে তিনি সময় নষ্ট করেননি। তিনি শুধু এটুকুই জানতেন যে ছেলের বিপদ আছে এবং সেই বিপদ দূর করতেই হবে। তখন তার কাছে এটুকুই স্পষ্ট ছিল, আর সেই কারণেই তিনি আমাকে চিঠি লিখে সব কথা জানিয়েছিলেন। আর এই কারণেই আজ আমরা সেখানে যাচ্ছি। কিন্তু আপ্পা, এটা তো পরশু রাতের ঘটনা, তারপর গত রাতও কেটে গেছে। গত রাতে কি হয়েছে আমরা জানি না, শুধু এই আশা করি আমরা পৌঁছানোর আগে যেন কিছু খারাপ না ঘটে। শেষ ৩-৪ মাইল রাস্তা খুবই খারাপ আর কাদামাটিতে ভরা ছিল, তাই গাড়ি খুব ধীরে চলছিল। তবে এর একটা ভালো দিক ছিল, চারপাশটা দেখার সুযোগ পেলাম। দুপাশে ক্ষেত, রাস্তার ধারে আম গাছ, আর দূরে দূরে ছড়িয়ে থাকা নীল পাহাড়ের সারি। সম্ভবত এটাই সেই পাহাড়গুলো যাদের কথা দেশমুখ তার চিঠিতে লিখেছিলেন। গ্রামটা ছোট ছিল, ৮-১০টা বাড়ি হবে, কিন্তু দেশমুখের বড় হাবেলির মতো বাড়িটা বেশ সামনে ছিল। তার বাগানের চারপাশে উঁচু লোহার জালি ছিল। ভেতরের ব্যবস্থা আধুনিক আর সুন্দর। একদিকে হাবেলির দেওয়াল, মাঝখানে বড় একটা গেট খোলা ছিল, আর আমাদের গাড়ি সোজা ভেতরে ঢুকে গেল। ভেতরের উঠোনটা বেশ বড় ছিল। একদিকে চাকরদের ঘর আর গোডাউন, অন্যদিকে ইটের কম্পাউন্ড ওয়াল, আর তার সামনে দোতলা ইউ আকৃতির ইমারত। আমাদের গাড়ি সেখানেই সামনে থামল। ২-৩ জন লোক এগিয়ে এলো। তাদেরই একজন আমাদের দেশমুখের ঘরে নিয়ে গেল। নিচতলার বাঁদিকের প্রথম ঘরটাই ছিল দেশমুখের। ভেতরে ঢুকেই বোঝা গেল এটা একজন অসুস্থ মানুষের ঘর। বিছানার পাশে সাদা ট্রলি, তার ওপর বিভিন্ন রঙের ওষুধ আর টনিকের বোতল রাখা ছিল। দেশমুখ তখন হুইলচেয়ারে বসেছিলেন। সাদা চুল, ঘন গোঁফ, চওড়া আর তীক্ষ্ণ মুখ। বয়স বেশি হলেও চোখে তীক্ষ্ণতা আর ব্যক্তিত্বের জৌলুস ছিল। আমাদের দেখেই তিনি হাসলেন। এসো এসো সমর্থ, এসো। তোমারই অপেক্ষা করছিলাম। আরে 2টো চেয়ার আনো আর চাও পাঠাও। 5-6 মিনিট হালকা আনুষ্ঠানিক কথা হলো, তারপর সমর্থ সরাসরি মূল কথা এলো। তোমার চিঠি কালই পেয়েছি দেশমুখ। এখন শুধু একটা কথা বলো, গত রাতে আবার কিছু হয়েছিল কি? দেশমুখের মুখটা একটু ম্লান হয়ে গেল। হ্যাঁ, প্রায় একই ঘটনা আবার হয়েছে। বালা সাহেব কোথায়? নিজের ঘরেই আছে, এখানে আসবে না, ঘর ছাড়তে রাজি নয়। তাহলে তো আমাকেই যেতে হবে। সমর্থ, একটু সাবধানে যেও। দেশমুখ মাঝপথেই বলে উঠলেন। ওর যেন কিছুটা বিভ্রম হয়েছে, খুব ভয় পেয়ে আছে। ভয়ে কি করে বসে ভরসা নেই। ঠিক আছে, আমি দেখি। ওর ঘর কোনটা? 4টে ঘর ছেড়ে সামনেরটা। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমরা বারান্দা দিয়ে এগিয়ে গেলাম। দেশমুখের চিঠিতে লেখা সেই দৃশ্যটা মনে পড়ে গেল। এই বারান্দা দিয়েই রাতের অন্ধকারে সেই জন্তুর মতো পাঞ্জাটা হেলে দুলে চলে গিয়েছিল কোনো শিকারের পেছনে। এক মুহূর্তের জন্য আমার সারা শরীর শিউরে উঠল। সমর্থ দরজায় আঙ্গুল দিয়ে টোকা দিল। ভেতর থেকে ভয়ে ভরা আর দমিয়ে রাখা কণ্ঠস্বর ভেসে এলো, যাই হোক, এখান থেকে চলে যাও, আমি দরজা খুলব না। বালা সাহেব, দরজা খুলুন, আমি সমর্থ। সমর্থ? কোন সমর্থ? আমি অশোক সমর্থ, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। অশোক সমর্থ? আমার সঙ্গে দেখা করে কি হবে? আমি তো আপনাদের সাহায্য করতেই এসেছি। বালা সাহেব, সাহায্য? আমি তো সাহায্যের সীমা অনেক আগেই পেরিয়ে গেছি সমর্থ। এখন আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আপনার এমনটাই মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। দরজাটা খুলুন। সমর্থের কণ্ঠ এখন গম্ভীর আর আদেশময় হয়ে উঠেছিল। কিছুক্ষণ সব শান্ত রইল, তারপর ভেতর থেকে আবার আওয়াজ এলো, তোমার সঙ্গে আর কে আছে সমর্থ? আপ্পা যোশী আর আমি, আমরা দুজনই। সত্যি তো? তোমার পেছনে আর কেউ নেই তো? এখন দিনের আলো একদমই নেই। তুমি জানো না, তুমি কিছুই জানো না। ভেতর থেকে আসা গলায় চাপা কান্নার আভাস ছিল। বালা সাহেব, সমর্থ হঠাৎ বললেন, তুমি যতটা দেখেছ তার চেয়েও অনেক বেশি আমি জানি। এবার দরজাটা খোলো, আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখো না। এরপর ভেতর থেকে কয়েকটা শব্দ এলো। প্রথমে তালা খোলার, তারপর খিল, তারপর বোল্ট সরানোর আওয়াজ, আর শেষে যেন দরজার সামনে রাখা কোনো ভারী জিনিস সরানো হলো। এত কড়া নিরাপত্তা দেখে আমারও অবাক লাগলো। অবশেষে দরজা খুলল, আর ভেতর থেকে তাড়াহুড়ো করে বলা হলো, ভেতরে এসো তাড়াতাড়ি, আমাকে আবার দরজা বন্ধ করতে হবে। ঠিক আছে, বন্ধ করো, সমর্থ শান্ত স্বরে বললেন। আমাদের পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকে প্রথমে কিছুই স্পষ্ট দেখতে পেলাম না, কারণ সব জানালা বন্ধ ছিল আর মোটা পর্দা টানা ছিল। ঘরটা অন্ধকারে ভরা, আর মনে হচ্ছিল অনেক দিন ধরেই এমন বন্ধ, কারণ বাতাসে একটা বদ্ধ গন্ধ ছিল।
পেছন থেকে বোল্ট লাগানোর শব্দ এলো, আর তখনই প্রথমবার বালা সাহেবকে দেখলাম। জীবনে এত ভয়ে কুঁচকে যাওয়া মুখ আমি আর দেখিনি। কোনো এক সময় তিনি নিশ্চয়ই ভারী গড়নের মানুষ ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছিল যেন শরীরের সব রস শুকিয়ে গেছে। তার পুরো শরীর কাঁপছিল। নোংরা হয়ে যাওয়া শার্টের হাতা দিয়ে বারবার মুখের ঘাম মুছছিলেন। ভয়ে বিকৃত হয়ে যাওয়া সেই মুখ দেখার মতো ছিল না। দরজা জানালা বন্ধ করে তিনি নিজের ঘরটাকে যেন এক অন্ধকার এক কোঠায় পরিণত করেছিলেন। সেই ছোট্ট বন্দিশালায় নিজের ভয়ের শাস্তি ভোগ করে কত দিন যে কাটিয়েছেন আর কিভাবে কাটিয়েছেন তা শুধু তিনিই জানতেন। হঠাৎ করে তার জন্য আমার খুব মায়া লাগলো। আমরা কি জানালাগুলো একটু খুলে দিই? না না, বালা সাহেব প্রায় চিৎকার করে উঠলেন। কিন্তু কেন? এখানে তো আমাদের দম বন্ধ হয়ে আসছে। না, ও আমাকে দেখে ফেলবে। আচ্ছা, সমর্থ একটু ভেবে বললেন, তাহলে এরকম করি, আমরা দুজনে জানালার কাছেই বসে যাই, তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? বালা সাহেব কোনো উত্তর দিলেন না, কিন্তু সমর্থ যখন পর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিলেন তখনও তিনি বাধা দিলেন না। ঘরের ভেতর সন্ধ্যার সোনালি রোদ ছড়িয়ে পড়ল, ঠান্ডা হাওয়া ঢুকতে লাগল, আর ঘরের দমবন্ধ ভাবটা কিছুটা কমে গেল। জানালা খোলার পর প্রথমবার পরিষ্কার করে দেখলাম বালা সাহেব ভয়ে সংকুচিত হয়ে ঘরের এক অন্ধকার কোণে বসে আছেন। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, ঝুড়িতে ভরা, ফ্যাকাশে, চোখ দুটো স্থির থাকছিল না, বারবার এদিক ওদিক ছুটছিল। হাত দুটো অকারণে নড়ছিল, ঠোঁট মাঝে মাঝে কাঁপছিল, যেন নিজে নিজেই কিছু বিড়বিড় করছেন। তিনি ছিলেন এক ক্লান্ত, বিধ্বস্ত, ভেঙে পড়া মানুষের ছবি, যার মন আর মগজকে ভয় পুরোপুরি চূর্ণ করে দিয়েছে, যে মানুষ থেকে বেশি এখন এক আতঙ্কিত জন্তুর মতো লাগছিল। বালা সাহেব, অন্তত যতক্ষণ আমি এখানে আছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা মেনে নিতে পারেন তো? সমর্থ বললেন। না না, মানে হ্যাঁ হ্যাঁ, তিনি একটু জড়িয়ে উত্তর দিলেন। সমর্থ একটি চেয়ার টেনে নিলেন, আমাকেও বসতে ইশারা করলেন। তারপর প্রশ্ন করলেন, আসলে কোন বিষয়টা আপনাকে এত ভয় দেখাচ্ছে? না কিছু না, কিছুই না। এভাবে লুকিয়ে কোনো লাভ নেই বালা সাহেব, যা আছে বলুন। বলার মতো কিছু নেই, কিছুই নেই। ওর নাম কি বালা সাহেব? সমর্থ একই সুরে জিজ্ঞেস করলেন। ওর ওর কার কার নাম? বালা সাহেব প্রায় চিচিয়ে উঠলেন। যাকে নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন তারই নাম। আর কার? কিছু না, আমার কিছুই হচ্ছে না, সব সব ঠিক আছে। বালা সাহেব, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। যেটা আপনার আসল বিপদ সে আপনার সম্পর্কে সব জানে। শুধু তাই নয়, গত 3 রাত ধরে সে আপনাকে অনুসরণও করছে। এটা তো আপনি জানেন, তাই না? না না, কেউ না, কেউ না। বালা সাহেব একই কথা বারবার বলতে থাকছিলেন। আর এবার শোনো, সমর্থের সুর এখন শক্ত হয়ে উঠেছিল। সেই রাক্ষসী পাঞ্জাটা তোমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। গত 3 দিন ধরে সেটা তোমার ঘরের দরজা পর্যন্ত আসছে। এখনও পর্যন্ত ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু আর বেশি সময় লাগবে না, তাই তো? এই কথা শুনতেই বালা সাহেব একদম চুপ করে গেলেন। তারপর যেন তার ভেতরের বাঁধ ভেঙে গেল। হালকা একটা হিচকির মতো শব্দ তার গলা থেকে বেরিয়ে এলো। আমি কিছুই করিনি, কিছুই না, সব ওই গোস্বামী করেছে। আমার পেছনে কেন? আমার পেছনে কেন? গোস্বামী? এই গোস্বামীকে? সমর্থ সঙ্গে সঙ্গে নামটা ধরে ফেলল, কিন্তু বালা সাহেব ঠোঁট চেপে ধরলেন, যেন সারা জীবন আর কিছুই বলবেন না। তিনি কোণে গুটিসুটি মেরে বসে রইলেন। তার ভয়ে ভরা চোখগুলো এখন ঘরের এদিক ওদিক ঘুরছিল, ঠিক যেন ফাঁদে পড়া কোনো পশুর চোখ। আমার মনে হচ্ছিল এই চাপ তিনি আর বেশিক্ষণ সহ্য করতে পারবেন না। আর সত্যি, কোনো রকম সতর্কতা ছাড়াই তিনি হঠাৎ ফেটে পড়লেন। বালা সাহেব বিছানা থেকে লাফিয়ে উঠে জোরে জোরে চিৎকার করতে লাগলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার কিছুই বলার নেই, আমার কিছুই হচ্ছে না, আমার কারো সাহায্য দরকার নেই, বেরিয়ে যাও। চিৎকার করতে করতেই তিনি একের পর এক সব জানালা বন্ধ করতে লাগলেন। সমর্থ হতাশ হয়ে মাথা নাড়ল, আর আমাকেও উঠতে ইশারা করল। আমরা বাইরে বেরিয়ে এলাম, আর আমাদের পেছনে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। আবার কড়ি, বোল্ট আর তালার শব্দ শোনা গেল। বালা সাহেব নিজেকে আবার সেই অন্ধকার বন্দিত্বের ভেতর আটকে ফেললেন। সাহায্যের হাত তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তার মনে যে প্রাণঘাতী ভয় বাসা বেঁধেছিল সেটা তার বুদ্ধিকে ছাপিয়ে গিয়েছিল। এর ফল কি হবে তা তো ওপরওয়ালাই জানেন। দেশমুখ আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা ভেতরে ঢুকতেই তিনি শুধু একবার সমর্থের দিকে তাকালেন আর সব বুঝে গেলেন, যেন তার চোখ থেকে সাহস ঝরে পড়ল। কি হলো? প্রশ্নটা শুধু আনুষ্ঠানিক ছিল। সমর্থ চেয়ারে বসতে বসতে বলল, ও এখন কথা বলার অবস্থায় নেই। যদি 1-2 দিন সময় পাওয়া যায় তাহলে হয়তো কিছু করতে পারব,
কিন্তু এতটা সময় মিলবে কিনো সন্দেহ আছে, কারণ ব্যাপারটা এখন শেষ সীমায় পৌঁছে গেছে। দেশমুখ এই কথার কোনো জবাব দিলেন না। ঘরে শুধু নিস্তব্ধতা। ঘড়িতে 8টা বাজছিল। আপনার ঘরটা দেখে নিন, ততক্ষণে খাওয়ার সময়ও হয়ে যাবে। দেশমুখ এতটুকু বলেই আমাদের পাশ থেকে উঠে গেলেন। আমাদের জন্য সামনের সারিতে একটা ঘর দেওয়া হয়েছিল। জিনিসপত্র খুলতে আর কাপড় বদলাতে বদলাতে সমর্থ গভীর চিন্তায় ডুবেছিল। হঠাৎ সে একটু রাগের সুরে বলল, দেখলে মানুষ কতটা আত্মঘাতী হতে পারে। এই বালা সাহেব তার উদাহরণ। ভয়ে প্রাণ ওর গলায় উঠে গেছে, কিন্তু সেখান থেকে বেরোবার জন্য সামান্য চেষ্টাও করছে না। সমর্থ, আপনি বলেছিলেন সময় পাওয়া যাবে না। আপনি কি সত্যিই মনে করেন ওর সঙ্গে কিছু খারাপ হতে চলেছে? কেন হবে না? এতে অদ্ভুত কি আছে? সমর্থের গলায় তখনও রাগ ছিল। কেউ না কেউ ওর সর্বনাশের প্রস্তুতি নিচ্ছে, এটা পরিষ্কার, আর এটাও ও জানে। কিন্তু যতক্ষণ না ও নিজে সামনে আসছে, আমরা কিভাবে সাহায্য করব? আবার সেই চামড়ার পাঞ্জাটা আমার মনে ভেসে উঠল, আর আমার শরীর শিউরে উঠল। সমর্থ, দেশমুখ তো ওই পাঞ্জার কথা চিঠিতে লিখেছিল, তাই না? হ্যাঁ, আর সেটাই তো সবচেয়ে খারাপ দিক। কিন্তু এখন সেটা নিয়ে কথা হবে না। রাত নামক, আজ আমরা নিজেরাই সামনে থেকে ওটাকে দেখব। কিন্তু বালা সাহেব যদি আমাদের ওপর ভরসা করত, তাহলে হয়তো ভালো হতো, সে একটু আফসোসের সুরে বলল। তারপর আমরা জিনিসপত্র গুছিয়ে প্রস্তুত হয়ে গেলাম। সাধারণত খাওয়ার জন্য ঘর থেকে বেরোন না এমন দেশমুখ আজ শুধু আমাদের জন্যই বাইরে এসেছিলেন। খাওয়ার সময় তিনি এই বিষয় নিয়ে কোনো কথা বললেন না। খাওয়া শেষের দিকে সমর্থ আবার বলল, দেশমুখ, এই মুহূর্তে কোনো আলোচনা না করাই ভালো। আজকের রাতটা পার হোক, তারপর কাল দেখা যাবে। তখন সেই বৃদ্ধ বললেন, আপনার কি মনে হয় আজ কিছু খারাপ হতে চলেছে সমর্থ? সমর্থ তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি এই সম্ভাবনাকে অস্বীকার করতে পারি না। তার কণ্ঠে যে অসহায়তা ছিল, এই সময় পর্যন্ত সেটা অচেনাই ছিল। এতদিন তিনি শুধু নিরপেক্ষ দর্শকের ভূমিকাতেই ছিলেন। ঘটনায় হস্তক্ষেপ করা বা সেগুলোকে সঠিক দিকে ঘোরানোর কোনো চেষ্টাই তিনি করেননি। আর তার স্বভাবের এই দিকটা আমার কাছে একটু অদ্ভুতই লাগছিল। খাওয়া শেষ করে দেশমুখকে বিদায় জানিয়ে আমরা আবার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই আমাদের গাড়ির ড্রাইভার ভেতরে ঢুকে দরজার কাছেই দাঁড়িয়ে গেল। কিরে, তোর সব ব্যবস্থা ঠিকঠাক করা হয়েছে তো? হ্যাঁ সাহেব, চুলের দিকে হাত নিয়ে সে বলল। আর আমি যে তোকে আরেকটা কাজ করতে বলেছিলাম, সেটা কি হলো? সাহেব, আমি ওদের কথা শুনছিলাম। মাঝে মাঝে নিজেও কথা তোলার চেষ্টা করেছি, কিন্তু সবাই ভীষণ ভয়ে আছে। কেউই খোলাখুলি কিছু বলতে চাইছে না। কোনো নামের কথা কেউ বলেছে? না সাহেব। ঠিক আছে, দেখিস গোস্বামী নামে কোনো লোক হাভেলি বা গ্রামে এসেছে কিনা, আর কেউ কিছু লুকোচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবি। জি সাহেব। ড্রাইভার চলে গেল তখন প্রায় রাত 10টা বেজে গেছে। আপ্পা, যদি 1.5 ঘন্টার মতো ঘুমোতে চাস তো ঘুমিয়ে নে, আমি প্রায় 12টায় তোকে জাগিয়ে দেব। মাঝরাতের পার কোথায় যেতে হবে এই প্রশ্নটা করার দরকারই ছিল না। কিন্তু রাত 12টায় যখন সমর্থ হাভেলি থেকে বেরোলেন, তখন আমি অবাক হলাম। আমি ভেবেছিলাম তিনি বালা সাহেবের ঘরের বাইরেই থাকবেন, কিন্তু তিনি তা করলেন না। সেখানে দাঁড়িয়ে থেকে কি লাভ আপ্পা? যেখানে থেকে এসব শুরু হয়েছে আমাদের সেখানেই থাকতে হবে। আর আমার মনে হয় গ্রামের পেছনের পাহাড়েই এর উত্তর লুকিয়ে আছে। সেখানেই যাওয়াই ঠিক হবে। তবে তার গলায় সেই চিরচেনা আত্মবিশ্বাসটা ছিল না। সাধারণত তার কাছে সম্পূর্ণ তথ্য থাকত, আর তার তত্ত্ব শক্ত হতো। কিন্তু এবার তার কাছে শুধু কয়েকটা সূত্র ছিল, বাকিটা তিনি অনুমান দিয়ে জোড়া লাগাচ্ছিলেন। আর যুক্তি তো সবসময় তথ্যের ওপর দাঁড়ায়, এখানে সেই তথ্যই অসম্পূর্ণ ছিল। আমরা ওয়াড়ার বাইরে বেরোলাম। হাভেলির দরজায় বড় বড় কুকুর পাহারা দিচ্ছিল। তারা আমাদের শুকে চিনে নিয়েছিল, তাই আর আমাদের দিকে তাকালোও না। হাভেলির চারপাশ ঘুরে আমরা বালা সাহেবের ঘরের বাইরের অংশে পৌঁছালাম। বন্ধ জানালাগুলো দেখে সমর্থ কিছুক্ষণ ভাবলেন, তারপর না সূচক মাথা নেড়ে বললেন, আপ্পা, সত্যি বলতে কি, আমার জায়গা ওই ঘরের ভেতরেই হওয়া উচিত, কারণ বিপদটা সেখানেই। কিন্তু এই একগুয়ে লোকটার সামনে আর কী বা করা যায়? শেষমেশ হতাশ হয়ে তিনি হাভেলির দিক থেকে মুখ ফিরিয়ে সামনে এগোতে লাগলেন। চারদিকে রাতের অন্ধকার ছড়িয়েছিল। পাহাড়গুলো ছায়া শুধু আবছা করে দেখা যাচ্ছিল। সেখান থেকে এই ভয়ঙ্কর জিনিসটার জন্ম, আর অন্ধকারের শিকার খুঁজতে খুঁজতে সে এখানে পর্যন্ত আসে। সমর্থ তার পরিকল্পনা আমাকে বলেননি। আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোতে লাগলাম। 15-20 কদম যেতেই সমর্থ কিছু বলতে চাইলেন,
কিন্তু কথাগুলো যেন ঠোঁটেই জমে গেল, কারণ ঠিক তখনই পেছন থেকে এক ভয়াবহ চিৎকার ভেসে এলো। সেই চিৎকার ভয় আর যন্ত্রণার মোচড়ে ওঠা এক করুণ আর্তনাদ কালো অন্ধকার রাত কাঁপিয়ে তুলল। বালা সাহেব! পরের মুহূর্তে সমর্থ চিৎকার করে হাভেলির দিকে দৌড় দিলেন। তার পেছন পেছন আমিও ছুটলাম, কিন্তু সমর্থ অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। হাভেলির ভেতরে ঢুকে বালা সাহেবের ঘরের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমি হাঁপাতে লাগলাম, আর ঠিক তখনই ভেতর থেকে আবার চিৎকার শোনা গেল। ভয়ে কাঁপতে থাকা চাকররা দরজার সামনে জড়ো হয়ে গিয়েছিল। আপ্পা, এখানে আয়, দরজায় কাঁধ মার, সমর্থ আদেশ দিলেন। আমি আর কয়েকজন চাকর এগিয়ে গেলাম। দরজাটা পুরনো কিন্তু মজবুত ছিল, আর ভেতর থেকে যেন কিছু দিয়ে আটকানোও ছিল। ৩-৪ বার জোরে ধাক্কা মারার পর বিকট এক কড়াস শব্দে দরজাটা ভেতরের দিকে পড়ে গেল। আপ্পা, তুই একাই ভেতরে যাবি, আর কেউ আসবে না, সমর্থ কঠোর স্বরে বললেন। আমি তার পেছনে পেছনে ঘরে ঢুকলাম। পরের কয়েকটা মুহূর্ত ছিল পুরো বিশৃঙ্খল। পা রাখতেই আমার পা কোনো কিছুর সঙ্গে আটকে গেল। আমি হোঁচট খেলাম। সামলে নিয়ে দেখলাম সমর্থের টর্চের আলো ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে, আর তারপর যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। আজও কখনো কখনো আমার মনে সন্দেহ জাগে, ওটা কি সত্যিই ছিল? প্রথমে মনে হলো খাটের উপর কেউ ঝুঁকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গঠন মানুষই নয়। তারপর ভাবলাম হয়তো কোনো জন্তু, কিন্তু সেটাও নয়। ওটা ছিল একটা পাঞ্জা, এক বিশাল দানবীয় পাঞ্জা। 2 আঙুল নিচে ঠেকানো, মাঝের অংশটা উঁচু, আর বাকি 3টে আঙুল খাটের উপর কোনো কিছুর সঙ্গে নড়াচড়া করছিল। দৃশ্যটা ছিল মাত্র 1 মুহূর্তের, তারপরই আবার চারদিকে অন্ধকার নেমে এলো। আপ্পা, দেয়ালের পাশে যা, সমর্থ বলল। কিন্তু ঘরের ভেতরে যা কিছু ছিল সেটা এখন আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। খাটের পাশ থেকে ধক করে একটা শব্দ হলো, আর সেই জিনিসটা মাটিতে নেমে এলো। কিছুক্ষণ ঘরের ভেতর অন্ধের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালো, তারপর বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেল। দরজার চৌকাঠে 1 মুহূর্তের জন্য তার ছায়া দেখা গেল। 4টে আঙুল মাটিতে ঠেসেছিল, আর একটা আঙুল সামনে পেছনে নাড়িয়ে নাড়িয়ে কিছু খুঁজছিল। নৌকর চাকররা চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেল, আর সামনের চৌকাঠটা ফাঁকা হয়ে গেল। বালা সাহেব মারা গিয়েছিলেন। তার শরীরে একটাও আঘাতের চিহ্ন ছিল না। আমার মনে হলো ভয়ের কারণেই তার মৃত্যু হয়েছে। আর কী বা হতো যদি গভীর রাতে কোনো রাক্ষসী অমানবিক সত্তা বুকে চেপে বসে, তাহলে মানুষের পরিণতি এমনই হয়। এরপর ডাক্তার ডাকা হলো। তখন আমরা সবাই দেশমুখের ঘরে বসেছিলাম। দেশমুখের মুখে গভীর দুঃখের রেখা ফুটে উঠেছিল। কয়েক ঘন্টার মধ্যেই তিনি অনেকটা বদলে গিয়েছিলেন। দেশমুখ সমর্থ কিছু বলতে চেয়েছিল, কিন্তু দেশমুখ তাকে কথা বাড়াতে দিলেন না। আমাদের দিকে না তাকিয়েই তিনি বললেন, সমর্থ, নিজেকে দোষ দেবেন না। সন্ধেবেলা আপনি বালা সাহেবকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যে মানুষ নিজের মঙ্গলই বুঝতে চায় না, তাকে আর কি করা যায়? তবুও তাকে রক্ষা করা আমার কর্তব্য ছিল। এটা আপনি ভাবছেন, কিন্তু সত্যিই কি মনে হয় তার নিজের বাঁচার কোনো ইচ্ছা ছিল? দেশমুখ অজান্তেই একটা গভীর সত্য বলে ফেলেছিলেন, আর আমারও তাই মনে হলো। অনেক সময় মানুষ নিজেই নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে না। এর পেছনে শুধু অজ্ঞতা বা জেদ থাকে না, বরং হয়তো নিয়তির কোনো অদ্ভুত আইন বা নিয়ম কাজ করে। ডাক্তার কি বলবেন? হার্টফেল। সমর্থ সোজাসাপটা উত্তর দিল, মৃত্যুর বাহ্যিক কারণ এটাই, কিন্তু হৃৎস্পন্দন এত হঠাৎ করে কেন থেমে গেল? তার কারণ আলাদা। সমর্থ, আপনি ওটা দেখেছেন? দেশমুখ ধীরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ। সমর্থের কণ্ঠ শক্ত হয়ে উঠল। আর এটা কিভাবে ঘটেছে তার আন্দাজও আমার আছে, শুধু কয়েকটা নাম জানা বাকি। তো বন্ধুরা, আজ আমরা যে গল্পটা শুনছিলাম সেটা নারায়ণ ধারকজির এক অসাধারণ গল্প, মন্ত্রহাট। এটা ছিল গল্পের প্রথম অংশ। গল্পটা বেশ দীর্ঘ হওয়ায় এবং আমার গলার সমস্যা থাকার কারণে আমি পুরোটা একসঙ্গে রেকর্ড করতে পারিনি, তাই শেষ পর্যন্ত এটাকে 2 ভাগে শোনানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকের জন্য এতটাই। আমি পুরো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই গল্পের দ্বিতীয় ও শেষ অংশ নিয়ে আসতে। আপনাদের ভালোবাসা আর সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে এই গল্পের পরের অংশের পরের এপিসোডে। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।